হতভম্ব মৌমিতা। তার যে এমন কিছু করেছে সেটা ওর জানাই ছিল না। এই লোকটা ভীষণ শিয়ানা বটে। তাজের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো মৌমিতা। তাজের ঠোঁটে বিশ্বজয়ের হাসি। গা জ্বলে যাচ্ছে মৌমিতার। ইচ্ছে করছে তাজকে নিয়ে 10 তলা বিল্ডিংয়ের ওপর দিয়ে ধাক্কা মেরে নিচে ফেলে দিতে। তবে যদি একটু শান্তি লাগতো মনে। জাহানারা বেগম আবার আদেশের সুরে বলল, ও আজ থেকে তোর রুমেই থাকবে। রুম ঠিকঠাক করে গুছিয়ে রাখিস। তার যেন আজ ঈদের মতো খুশি। মেঘনা চাইতেই যেন জল পেয়েছে সে। এমন একটা শাশুড়ি থাকতে জীবনে আর কি লাগে। তাজের দিকে ফিরে তাকালো জাহানারা বেগম। আদুরে কণ্ঠে বলল, যাও বাবা, ফ্রেশ হয়ে এসো, আমি খেতে দিচ্ছি। বিকেলে হোটেলে গিয়ে তোমার সকল জিনিসপত্র নিয়ে এসো। ছোটোখাটো রুম মৌমিতার। মধ্যবিত্তদের ভাড়া বাসায় সচরাচর এমনই রুম হয়। একটা খাট, একটা ড্রেসিং টেবিল, একটা পড়ার টেবিল, একটা আলমারি রেখে আর জায়গা নেই রুমে। তাজকে বিছানায় ঘুমাতে দিয়ে যে সে মেঝেতে ঘুমাবে সে জায়গাটাও নেই। আর বাইরে যাওয়ার উপায়ও নেই। বাইরে গেলেই জাহানারা বেগম আবার ঠেলে ঠুলে রুমে পাঠিয়ে দেবেন। শেষে আর কোনো উপায় না পেয়ে এক বিছানায় শুয়ে পড়েছে মৌমিতা আর তাজ। তবে তাদের দুজনের মধ্যে ভারত বাংলাদেশের বর্ডার করে রাখা হয়েছে একটা বড় সাইজের কোলবালিশ দিয়ে। মৌমিতা মুখ ঘুরিয়ে তাজের দিকে পিঠ করে শুয়ে আছে। তাজ শুয়ে শুয়ে এপাশ ওপাশ করছে। ঘুম আসছে না কিছুতেই। এতদিন পর বউকে এত কাছে পেয়েও বউ আর তার মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছে এই কোলবালিশটা। মাঝে মাঝে তাজ অসহায় চোখে কোলবালিশটার দিকে তাকাচ্ছে। ভাগ্যিস কোলবালিশটার প্রাণ নেই, নেই বুঝ ক্ষমতা। যদি তার বুঝ ক্ষমতা থাকতো তবে এতক্ষণ তাজের এই অসহায় দৃষ্টি পর্যবেক্ষণ করে নিজেই উঠে যেত। তবে তাজের এই অসহায় দৃষ্টি গোল্লাতে সক্ষম হচ্ছে না মৌমিতার পাষাণ হৃদয়। মিনিট 15 এপাশ ওপাশ করে বিছানায় উঠে বসলো তাজ। তর্জনী আঙুল দিয়ে খোঁচা দিল মৌমিতার পিঠে। মৌমিতা কোনো সাড়া দিল না। সে এখনও অন্যদিকে মুখ করে শুয়ে আছে। তাজ আবার তর্জনী আঙুল দিয়ে খোঁচা দিল মৌমিতার পিঠে। সাথে বলল, বউ, ও বউ। ফিরে তাকালো, বিরক্তির কণ্ঠে বলল, কি হয়েছে? তাজ মাঝখানের কোলবালিশটা দেখিয়ে বলল, এই ভারত বাংলাদেশের বর্ডারটা সরিয়ে দেওয়া যায় না? না। মৌমিতা আবারও মুখ ঘুরিয়ে অন্যদিকে ফিরে শুয়ে পড়ল। তাজ আবারও তর্জনী আঙুল দিয়ে খোঁচা মারল মৌমিতাকে। বলল, বউ, ও বউ। মৌমিতা আবারও ফিরে তাকালো, কটমট করে বলল, আবার কি হয়েছে? শোনো বউ, কি? নানা সিনেমার মতো আমাদের একটা বাচ্চা হতে পারতো না? তুমি আমার থেকে আলাদা হওয়ার পর তোমার একটা বাচ্চা হবে, তারপর আমি তোমাকে খুঁজে পাবো। নিজেদের বাচ্চার দরুন আমরা আবার এক হয়ে যাব। বিষয়টা এমন হলে কিন্তু বেশ হতো। মৌমিতা বিরক্ত হচ্ছে বেশ। এই রাতে বারবার খুঁজে খুঁজে কিসব অদ্ভুত কথা বলছে। লোকটা ইদানিং কথা বলছে বড্ড। মৌমিতা কপট রাগ দেখিয়ে বলল, একা একা বাচ্চা কি আমি বানিয়ে আনবো নাকি? তাজ বুঝতে পারলো মৌমিতার কথার মানে। মুখে একটু লজ্জালু ভাব এনে বলল, কেন 1.5 বছর আগে সে রাতের কথা মনে নেই তোমার? সেদিনের জন্য অন্তত আমাদের একটা বাচ্চা হলেও হতে পারতো, তাই না? মৌমিতার এবার রাগ উঠেছে রীতিমতো। মৌমিতা দাঁতে দাঁত চেপে বলল, প্রোটেক্ট নিলে বাচ্চা কি আকাশ থেকে পড়বে? ও তাই তো, ঠিক আছে। আজ তাহলে এসো, প্রমিস আজ কোনো প্রোটেকশন নেব না। তাজের বাচ্চা? আমি তাজ, শুধু তাজ। আমার কোনো বাচ্চা নেই, তুমিই তো হতে দিচ্ছ না। উঠে বসলো মৌমিতা। লোকটা বড্ড ঠোঁটকাটা হয়ে গেছে। এইসব অসভ্য মার্কার কথা বলতে একটুও কি আটকাচ্ছে না তার মুখে? অবশ্যই আটকাচ্ছে না, তা না হলে কি আর এভাবে বলতে পারতো? মৌমিতা তাজের গলা টিপে দেওয়ার ভঙ্গিতে হাত উঁচিয়ে দাঁত কিরমির করে বলল, এই মুখ থেকে আর একটা শব্দ বের করলে একদম গলা টিপে দিব। মৌমিতার উঁচিয়ে রাখা হাত দুটো ধরে মৌমিতাকে নিজের বুকের ওপর নিয়ে শুয়ে পড়ল তাজ। শক্ত করে জড়িয়ে ধরল মৌমিতাকে। সে বাজেভাবে আটকা পড়ে গেছে তাজের বাহু ধরে। তাজের ঠোঁটে প্রশান্তির হাসি। মৌমিতা প্রাণপণ চেষ্টা করছে তাজের বন্ধন থেকে নিজেকে ছাড়ানোর, কিন্তু পারছে না কিছুতেই। হাজার হলেও ও মেয়ে মানুষ, এমন এক শক্তপোক্ত পুরুষের শক্তির সাথে কি পেরে ওঠে নাকি? মৌমিতা কপট রাগ দেখিয়ে বলল, ছাড়ুন, ছাড়ুন আমাকে। ছাড়ার জন্য তো ধরে নেই, আর কেচের মতো এত মনোমনি করছে কেন? শান্ত হয়ে থাকো না। কতদিন পর তোমাকে একটু কাছে পেয়েছে, বলো তো? ছাড়ুন আমাকে। না, ছাড়বো না। তুমি জানো না তোমার মধ্যে আমার প্রশান্তি? 1.5 বছর তোমাকে একটা বার এই বুক কেনার জন্য কত ছটফট করেছে, তুমি বোঝো না? মৌমিতার ছটফট থেমে গেল। আলতোভাবে মাথা ছোঁয়ালো তাজের বুকে। তাজ পরম যত্নে মৌমিতার মাথায় হাত বুলিয়ে দেওয়া শুরু করলো। মৌমিতা ধীর কণ্ঠে বলল, দেখুন, আপনি চলে যান এখান থেকে, না আমি আপনাকে কখনো ক্ষমা করতে পারবো।
আর না আর কখনো ভালোবাসতে পারবো। মৌমিতার কথার মাঝেই থামিয়ে দিল তাজ। বলল, শ্, চুপ, খুব রোমান্টিক মোডে আছে, এসব উল্টোপাল্টা কথা বলে মুডটা নষ্ট করো না। সকালে স্নিগ্ধ রোদ গাছপালার ফাঁকা দিয়ে উকি দিচ্ছে, মৃদু বাতাস বইছে গাছে গাছে। পাখিরা খাবারের খোঁজে বেরিয়েছে, ব্যস্ত নগরী ব্যস্ত হওয়া শুরু করেছে। যানবাহন, চায়ের দোকান, হোটেলের টুংটাং আওয়াজ শোনা যাচ্ছে। ঘুম ভেঙেই তাজ আবিষ্কার করলো তার বুকের ওপর গুটিসুটি মেরে শুয়ে আছে মৌমিতা। ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে হাসি। ঠোঁট ছোঁয়ালো মৌমিতার চুলের ভেতর। মৃদু স্বরে ডাকলো, মৌ, মৌ। মৌমিতা উঠল না। একবার নড়ে উঠে আবারও তাজের গলা চড়িয়ে ঘুমের দেশে পাড়ি দিল। তাজ হাত বুলিয়ে দিল মৌমিতার নরম চুলের মধ্যে। আবারও মৃদু স্বরে ডাকলো, মৌ ওঠো, সকাল হয়ে আছে। আর একটু ঘুমাতে দাও না মা। মৌমিতার ঘুমো ঘুমো কণ্ঠই যেন তাজের ঘোর লাগাতে যথেষ্ট। সে বারবার আসক্ত হয়েছে মৌমিতার ঘুমো ঘুমো কণ্ঠের নেশায়। বারবার প্রেমে পড়েছে মৌমিতার ঘুমন্ত মায়াভরা মুখশ্রীর ওপর। তাজ ঘোর লাগা কণ্ঠে বলল, এইভাবে আমার নেশে ধরে দিও না তো বউ, ভয়ঙ্কর কিছু ঘটিয়ে ফেললে তবে কিন্তু আমার দোষ দিতে পারবে না। ঘুমের মধ্যে মায়ের কণ্ঠ না পেয়ে তার জায়গায় পুরুষালী কণ্ঠস্বর পেয়ে তাজের বুক থেকে মাথা তুলে তাকালো মৌমিতা। ঘুমো ঘুমো চোখে তাজের মুখের দিকে তাকিয়ে আছে বেশ কিছুক্ষণ ধরে। মনে পড়ল কাল রাতের কথা। চট করে উঠে পড়ল সে। এলোমেলো দৃষ্টি ফেলে বলল, কয়টা বেজেছে? 7:30। কিছু বলল না মৌমিতা। নেমে পড়ল বিছানা থেকে। লম্বা লম্বা পা ফেলে ঢুকে গেল ওয়াশরুমে ফ্রেশ হতে। সোডিয়ামের কৃত্রিম হলুদ সবুজ লাল আলোয় ঝিকমিক ঝিকমিক করছে পুরো বাড়ি। গায়ে হলুদের অনুষ্ঠান বলে কথা। বেশ জাঁকজমক করে পালন করা হচ্ছে সাফওয়ানের গায়ে হলুদ। আর হবেই বা না কেন? সাফওয়ান তার বাবা মায়ের একমাত্র সন্তান। একমাত্র সন্তানের বিয়েতে কোনো রকম কমতি রাখতে চান না তার বাবা মা। মধ্যবিত্তদের তুলনায় বেশ জাঁকজমক আয়োজন করা হয়েছে সাফওয়ানের বিয়েতে। মৌমিতা একটা হলুদ শাড়ি পরেছে। শাড়িটা অবশ্য তাদের সেদিনে শপিংয়ে কিনে দেয়া। যদিও মৌমিতা মোটেও এই শাড়ি পরতে চায়নি, তবে মায়ের জোড়াজুড়িতে হার মেনে শাড়িটা গায়ে জড়িয়েছে। শাড়ির সাথে মিলিয়ে হালকা সেজেছে। তেমন কোনো গহনা জড়ায়নি শরীরে, শুধুমাত্র কান দুটোতে ফুলের দুটো কানের দুল চড়িয়েছে। চুলগুলো খোপা করে রেখেছে। ঠোঁটে হালকা লিপস্টিক দিয়েছে। হেঁটে যেন মৌমিতার রূপ উপচে পড়ছে। মৌমিতা সেজে গুজে রুম থেকে বেরিয়ে আসতেই তাজ আবারও হাত ধরে টেনে নিয়ে গেল রুমের ভেতর। হাতের ছোট প্যাকেটটি খুলে দু মুঠো হলুদ কাচের চুড়ি বের করে সযত্নে পরিয়ে দিল মৌমিতার হাতে। মৌমিতার চোখে আঙুলে করে একটা কাজল এনে লাগিয়ে দিল মৌমিতার কানের গোড়ায়। বলল, আমার সুন্দরী বউটার কারণ নজর যেন না লাগে। ভেঙচি কাটল মৌমিতা। চোখ মেলে ভালো করে তাকালো তাজের দিকে। তাজও হলুদ একটা পাঞ্জাবি জড়িয়েছে নিজের বলিষ্ঠ শক্তপোক্ত শরীরে। ফর্সা শরীরে হলুদের ছোঁয়ায় নতুন করে নজর কাড়ল মৌমিতার। সে যেন চোখ ফেরাতে পারছে না। এক দৃষ্টিতে তাকিয়ে আছে তাজের দিকে। দুষ্টু হাসি হাসল তাজ। ফিসফিস করে বলল, এত কি দেখছো? গভীর রাতে দেখো, এখন হলে ওদিকে দেরি হয়ে যাচ্ছে। নজর ফিরিয়ে নিল মৌমিতা। লজ্জায় গাল দুটো তার লাল হয়ে গেছে। লোকটা সব সময় ওকে লজ্জায় ফেলে। মুখের কথাবার্তার তো নেই কোনো শ্রী। যখন যা মুখে আসে বলে দেয়। নিজেকে শক্ত করলো মৌমিতা। চোখ গরম করে তাকালো তাজের দিকে। বলল, এখানে এসেছেন ভালো কথা, আমার বাড়িতে আমার রুমে থাকবেন তাও ভালো কথা। ওখানে গিয়ে একদম আমার আশেপাশে ঘুরঘুর করবেন না, আমার থেকে 10 হাত দূরে থাকবেন। তাজ উপহাসের সুরে বলল, কাল রাতের আধারে সারা রাত বউ আমার বুকের বালিশটা বানিয়ে ঘুমিয়ে এখন দিনের আলোয় পোল্ট্রি খাচ্ছে। কটমট করে তাকালো মৌমিতা। চিবিয়ে চিবিয়ে বলল, আমি কি আপনার বুকে শুতে চেয়েছি নাকি আপনিই তো জোর করে নিয়েছেন? আমার বউ আমি জোর করে নিতেই পারি, তুমি আবার জোর করে সরে যাবে? আমার বুককে বালির জন্য ঘুমাবে কেন? শক্তি নেই তোমার শরীরে? কথা বলার সময় তো মনে হয় এক একটা কথায় 2 মণ করে শক্তি। মৌমিতা চোখ ছোট ছোট করে তাকালো তাজের দিকে। কথায় আবার শক্তি কিভাবে আসে? এই তার ছাড়া লোকের সাথে কথা বলে কোনো কাজ নেই। শুধু শুধু কথায় কথা বাড়বে আর কিছু নয়। মৌমিতা হনহন করে বেরিয়ে গেল। তাজ পেছন থেকে কিছুটা গলা চড়িয়ে বলল, বউ আমার ভীষণ সুন্দরী, তার উপর আবার আমাকে পাত্তা দেয় না। অবশ্যই সবসময় বউয়ের সাথে চিপকে থাকতে হবে। বলা তো যায় না কখন আবার কে আমার বউকে চুরি করে নেয়। তাছাড়া বউয়ের মনও তো যা করতে হবে আমাকে, বউয়ের পাত্তা পেতে হবে। লজ্জায় কান ঝাঝা করছে মৌমিতার। বাড়িতে মা আছে, ছোট ভাই আছে, তাদের সামনে এসব কি কথা? লোকটা কি বিদেশে চিকিৎসা করতে গিয়ে লজ্জা শরমের বলি চড়িয়ে এসেছে নাকি? ছি ছি ছি, মা ভাইয়ের সামনে মুখ দেখাবে কি করে মৌমিতা? লাল হলুদ সবুজ কৃত্রিম আলোয় ঝলমল করছে পুরো বাড়ি। আত্মীয় স্বজনে ভরপুর পুরো বাড়ি।
এ যেন আত্মীয় স্বজনের মিলন মেলা। সিলেট থেকেও মৌমিতাদের সকল আত্মীয় স্বজন সাফওয়ানের বিয়ে উপলক্ষে পাড়ি জমিয়েছে যশোরে। মৌমিতারা একটু আগেই গায়ে হলুদের অনুষ্ঠানে এসে পৌঁছেছে। তাদের বাসা সাফওয়ানের বাসা থেকে এই মিনিট 10-এর দূরত্বে। জাহানারা বেগম তাজকে সবার কাছে মেয়ের জামাই হিসেবে পরিচয় দিয়েছে, তবে কথায় ছাড় দেয়নি কেউই। কেউ কেউ বলেছে, মেয়ে তোমার এমন একটা কাজ করলো কীভাবে। কেউ কেউ বলছে, ছেলে তো দেখতে শুনতে ভালোই, এমন ছেলে তোমার মেয়ে হাতছাড়া করতে চায়নি, তাই তো একা একা বিয়ে করে ফেলেছে। মেয়ে তোমার শিয়ানা আছে। কেউ কেউ আবার মেয়ের চরিত্রে কাদা ছোড়াছুড়ি করতেও ছাড় দেয়নি। তবে নিশ্চুপ ছিলেন জাহানারা বেগম, কারো কথার উত্তর দেননি তিনি। মেয়ে তো তার বড় কথা বলার মুখ রাখেনি, ভুল তো একটা করেছেই কাউকে না জানিয়ে বিয়ে করে। এখন হাজার কথা বললেও এদের মুখ তো আর বন্ধ করা যাবে না। তাজ তার কথা রেখেছে, সে অনুষ্ঠানে আসা থেকে মৌমিতার সাথে চিপকে আছে। মৌমিতা ওয়াশরুমে ঢুকলেও ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে আছে সে। মৌমিতার তো এখন মনে হচ্ছে সে কেন এই বান্দাকে তার থেকে 10 হাত দূরে থাকতে বলেছিল। দূরে থাকতে বলেছিল বলে এমন চিপকে আছে তার সাথে। অনুষ্ঠানে আসা আত্মীয় স্বজন কেমন ওদের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, কেউ কেউ আবার কানাকানি করছে। অস্বস্তি লাগছে মৌমিতার। আর তাজ ভাবলেই সে বউয়ের আঁচল ধরে ঘুরতেই আপাতত স্বাচ্ছন্দ্য বোধ করছে। আকাশে গোল থালার মতন চাঁদ উঠেছে, পূর্ণিমা বোধ হয় আজ। চাঁদের পাশে তার হাজারো সঙ্গী, তারা মিটিমিটি করে জ্বলছে। গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করে বাসায় পৌঁছেছে রাত 11টা বেজে গেছে তাদের। অনুষ্ঠান থেকে ফিরে মৌমিতা ফ্রেশ হয়ে একপাশে মুখ করে শুয়ে পড়েছে। তাজও ফ্রেশ হয়ে এসে ধপ করে বসে পড়ল বিছানার একটা পাশে। মাঝখানে কালকের মতো সেই পাঁচিল হিসেবে বড় কোলবালিশটা। তাজ তীক্ষ্ণ দৃষ্টিতে একবার মৌমিতার পিঠের দিকে তাকালো। হঠাৎই কোলবালিশটা ছুঁড়ে ফেলে দিল মেঝেতে। চটজলদি পেছন থেকে মৌমিতাকে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে পড়ল সে। কেঁপে উঠল মৌমিতা, আকস্মিক ঘটনায় চমকে গিয়েছে সে। তাজ মৌমিতাকে নিজের সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে, একটু নড়তেও পারছে না মৌমিতা। সে বিরক্তি ভরা কণ্ঠ নিয়ে বলল, কি হচ্ছেটা কি? এভাবে জড়িয়ে ধরেছেন কেন? কথা বলো না, কথা বলো না, বউকে আদর করছে। ছাড়ুন আমাকে, ছাড়ুন। ছাড়ার জন্য তো ধরে নে। দেখুন, ভালো হবে না কিন্তু। আমি এই মুহূর্তে কিছু দেখতে চাই না, নিজেকে কন্ট্রোল করতে পারবো না। আমাকে ছাড়বেন নাকি? না, ছাড়বো না। তাজ, লো বউ, ছাড়ুন আমাকে। মৌমিতা তাজকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। তাজ হঠাৎ আবেগী কণ্ঠে বলে উঠল, আমাকে মাফ করে দেওয়া যায় না মৌ। আমি তখন অসুস্থ ছিলাম, একটা ভুল করে ফেলেছে। আমার ভুলটাকে ক্ষমা করা যায় না? আমরা কি আবার সব কিছু নতুন করে শুরু করতে পারি না? না, আমি কখনো আপনাকে মাফ করতে পারবো না, কখনোই না। শুনেছেন আপনি? কেন পারবে না? আমি কি ক্ষমার এতটা অযোগ্য? তুমি আমাকে কিসের শাস্তি দিচ্ছ? তোমার ভাষ্য মতে তুমি আমার জন্য আমি আটকে রেখেছিলাম বলে তোমার বাবার শেষ ইচ্ছে পূরণ করতে পারোনি। তোমার বাবাকে শেষবারের মতো বাবা বলে ডাকতে পারোনি। আমি তো তোমাকে আটকে রেখেছিলাম 2 ঘন্টা, আর তার আগে তোমাকে সিলেট থেকে কল করা হয়েছিল। তোমার বাবা অ্যাক্সিডেন্ট হয়েছে, হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান, অর্থাৎ তোমাকে জানানোর 3 ঘন্টার মধ্যে। আচ্ছা, তোমার মনে হয় তুমি 3 ঘন্টার মধ্যে ঢাকা থেকে সিলেট যেতে পারতে আর গিয়ে তোমার বাবাকে জীবিত দেখতে পেতে? আমার বাসা থেকে স্টেশনে যেতেই তো তোমার 30 মিনিট লেগে যেত, আর জ্যামে পড়লে কত ঘন্টা লাগতো হিসেব নেই। তবুও মানলাম আমি ভুল করেছি, কিন্তু তখন আমি অসুস্থ ছিলাম। প্লিজ মাফ করে দেওয়া যায় না আমায়? তোমায় কতটা ভালোবাসে তুমি জানো? বিশ্বাস করো, তোমাকে ছাড়া এই 1.5 বছরের একটা দিনও আমার ভালো কাটেনি। পাগলের মতো খুঁজেছি আমি তোমাকে, কিন্তু কোথাও খুঁজে পাইনি। আজ যখন পেয়েছি, কেন আমায় দূরে ঠেলে দিচ্ছ? কেন এত কষ্ট দিচ্ছ আমায়? তারপর আমাকে কষ্ট দিয়ে না হয় তুমি খুশি থাকতে, সেই কষ্ট আমি হাসি মুখে মেনে নিতাম। কিন্তু আমাকে কষ্ট দিয়ে তুমি সুখী নেই, তুমি নিজে কষ্ট পাচ্ছ, ভিতরে ভিতরে দুমড়ে মরছ। তবে কেন এত দূরত্ব? কেন এত লুকোচুরি? কেন না ভালোবাসার অভিনয়? একটু চুপ থাকলো মৌমিতা। মিনিট 2-এর মাথায় হু হু করে কেঁদে উঠল। মৌমিতার কান্নার শব্দে ঝড় তুলছে তাজের বুকে। অস্থির কণ্ঠে তাজ শুধালো, কেঁদো না প্লিজ বউ, তোমাকে কান্না করতে দেখে এতদিন পর তোমার কাছে ফিরে আসেনি। মৌমিতা কিচ্ছু বলল না, চুপটি করে রইল তাজের বুকের ভেতর। দুপুরে তপ্ত রৌদ্র, সূর্যটা যেন আজ ক্ষেপে গেছে ভীষণ। নিজে তেজে জ্বালিয়ে দিচ্ছে প্রকৃতি। তাজ অফিসে বসে কাজ করছে। এখানকার সব কাজ গুছিয়ে ঢাকায় ফিরতে হবে। গরমে গলার টাইটা ঢিলা করে দিয়েছে, শার্টের টপ বাটন দুটো খুলে রেখেছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। হঠাৎ কেবিনের দরজায় টোকা পড়ল। তাজ না দেখেই বলল, ভেতরে আসুন।
দরজা ঠেলে নয়নাকে নিয়ে ভেতরে ঢুকলো হীরা বেগম। বেশ খুশি খুশি কণ্ঠে বলল, কেমন আছো তাজ? কণ্ঠস্বর শুনে একবার মাথাটা উঁচু করে তাকালো তাজ। বেশ তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো হীরা বেগমের দিকে। মহিলা বদলায়নি মোটেও, যত বুড়ো হচ্ছে মহিলার পোশাকের শ্রী যেন হারিয়ে যাচ্ছে। নয়নার দিকে একবার ফিরেও তাকালো না তাজ। মেয়েটা সবসময় তার শরীর প্রদর্শনে ব্যস্ত। আজও তাজকে ইমপ্রেস করতে ছোট টপস আর একটা হাঁটু অব্দি প্যান্ট পরে এসেছে। তবে তাজকে ইমপ্রেস তো দূরের কথা, তাজ ফিরেও তাকালো না তার দিকে। তাজ মাথা নিচু করে কাজ করতে করতেই বলল, কি চাই? অপমান বোধ করলো হীরা বেগম, তবে গায়ে মাখলো না। তাজের সামনে চেয়ার টেনে নিজেও বসলো আর নয়নাকেও বসতে বলল। নয়না থমথমে মুখ করে বসে পড়লো হীরা বেগমের পাশে। হীরা বেগম বলল, তাজ, বাবা কেমন আছো? লন্ডন থেকে কবে ফিরছো? শুনলাম সুস্থ হয়ে গিয়েছো। তাজ শান্ত দৃষ্টিতে তাকালো হীরা বেগমের দিকে, কণ্ঠে একটু তিরস্কার এনে বলল, তা এতদিন তো কোনো খোঁজখবর ছিল না। বেঁচে আছি নাকি মরে গেছি জানার প্রয়োজন বোধও করেনি। এখন কি তবে আমার সুস্থর খবর শুনে আমার সাথে ভাবছেন মতো এসছেন? রাতে আপনার এই আদরের অর্ধ নগ্ন শরীর প্রদর্শনকারী ভাগ্নিকে আমার গলায় ঝুলিয়ে দিতে পারেন? তেতে উঠল নয়না, কিন্তু নয়নাকে চোখের ইশারা করে চুপ করিয়ে দিল হীরা বেগম। অতঃপর নিজে বলল, এসব কেমন কথা তাজ? আর তাছাড়া আমার ভাগ্নিকে তোমার গলায় ঝুলিয়ে দিব কেন? ওই একমাত্র তোমার যোগ্য। আমি তো কত আগেই ভেবে রেখেছি ওকে তোমার সাথে বিয়ে দিব। এ ব্যাপারে তোমার বাবার সাথেও কথা বলেছি। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আমি বিবাহিত। ওটা কোনো বিয়ে? তাছাড়া আমি শুনেছি তোমার বউ তোমাকে একা ফেলে রেখে চলে গেছে। ফিরবে বলেও মনে হয় না। আপনার অবগতির জন্য জানাচ্ছি আমার বউ আমার কাছে আছে। আমরা একসাথে এক বিছানায় থাকছি। আর কিছু ভাঙিয়ে বলতে হবে আপনাকে মিস সাদিক চৌধুরী? হীরা বেগম থতমত খেয়ে গেল। সে মোটেও তাজের মুখ থেকে এমন একটা কথা আশা করেনি। তাজ আগে যতই পাগলামি করুক, রেগে যাক, কিন্তু কখনো এমন নির্লজ্জের মতো কথা বলেনি। কিন্তু হীরা বেগমও দমে যাওয়ার পাত্রী নয়। সে এখানে এসেছে তার উদ্দেশ্য হাসিল করতে। তাতে তাজ কেমন বা কী ধরনের কথা বললে তার কিছুতেই যায় আসে না। হীরা বেগম বললেন, কি দেখেছো তুমি ওই মিডল ক্লাস মেয়েটির মধ্যে? না আছে রূপ, না আছে টাকা। আমাদের নয়নাকে দেখো, কি সুন্দর রূপ তার। তোমার সাথে ভালো মানাবে। তাজ শান্ত দৃষ্টিতে তাকালো হীরা বেগমের দিকে, উপহাস করে বলল, আপনাদের মতো অর্ধনগ্ন মেয়ে মানুষের দিকে তাজ তাকায় না। তাজের রুচিবোধ এতটাও নিচের স্তরে নামায়। এখন আপনার দিকে তাকাতেও আমার কষ্ট হচ্ছে, ঘৃণা হচ্ছে, তবুও তাকাতে হচ্ছে। মানুষের মুখ না দেখে আবার আমি কথা বলতে পারি না। একটু থামলো তাজ, গম্ভীর কণ্ঠে বলল, সুস্থ হয়েছে এর মানে এই নয় পাগলামি ছেড়ে দিয়েছে। আগে পাগলামি করতাম অসুস্থতা, আর এখন পাগলামি করি সুস্থভাবে, নিজের নিয়ন্ত্রণে। আমার বই সম্পর্কে আপনার মুখে যদি আর একটা কথা শুনে, তাহলে আপনার জিভ পা টেনে ছিঁড়ে ফেলতে আমার 1 সেকেন্ডও সময় লাগবে না। শোনো তাজ। হীরা বেগমকে আর কিছু বলতে দিল না তাজ, বেশ শান্ত কণ্ঠে বলল। গেট আউট। শান্ত কণ্ঠের অপমান গায়ে লাগালো না হীরা বেগমের। সে আবারও মুখ খুলেই কিছু বলতে নিলেই তেতে উঠল তাজ, চিল্লিয়ে বলল, গেট আউট, গেট আউট, গেট আউট ফ্রম হিয়ার। নিজে থেকে বের হবেন নাকি দারোয়ানটাকে বের করে দিব? তবুও বসে রইল হীরা বেগম। এই মহিলার চামড়া কি মানুষের চামড়া নাকি গন্ডারের চামড়া, বেশ সন্দেহ হচ্ছে তাজের। না হয় এত অপমানের পরও কেউ এভাবে বসে থাকে কিভাবে? পাশের চেয়ার থেকে উঠে দাঁড়ালো নয়না, দাঁত কিরমির করে বলল, তোমার যদি আরও অপমানিত হওয়ার ইচ্ছে থাকে তাহলে তুমি বসে থাকো মামনি, আমি চলে গেলাম। হীরা বেগমও উঠে দাঁড়ালেন, নয়নাকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু নয়না বুঝলো না। সে রাগে হনহন করে বেরিয়ে গেল। হীরা বেগমও নয়নাকে বোঝাতে বোঝাতে তার পিছু পিছু বেরিয়ে গেল। স্বস্তির নিঃশ্বাস ফেলল তাজ। গোল মিটিংয়ে বসেছে মমিতাদের বাসার সবাই। অবশ্য তাজ তাদের ডেকেছে, কী উদ্দেশ্য এখানে সবাইকে এখনও বলেনি সে। আপাতত সবাই নীরবতা পালন করছে। নীরবতা ভেঙে তাজ বলল, আমাকে ঢাকায় ফিরতে হবে, আমার এখানকার কাজ শেষ। জাহানারা বেগম বুঝতে পারলো তাজ কি বলতে চাইছে। মমিতাকে এসে সাথে করে নিয়ে যেতে চায়। জাহানারা বেগমের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। মেয়েকে ছাড়া সে থাকবে কী করে? এই ছেলে মেয়ে দুটোই যে এখন তার একমাত্র বেঁচে থাকার অবলম্বন। কিন্তু মেয়েকে নিজের কাছে আটকে রাখবেও বা কী করে? মেয়েদের জন্মই যে হয় অন্যের বাড়িতে যাওয়ার জন্য। প্রতিটি মেয়েকেই বিয়ের পর শ্বশুর বাড়ি যেতে হয়, আর মেয়েকে শ্বশুর বাড়ি যেতে না দিয়ে তার সংসারে সৃষ্টি করার মতো পাপ কাজও করবে না সে। মলিন হয়ে গেল জাহানারা বেগমের মুখটা। ভেতরে কষ্টে চেপে রেখে মুখে শান্ত কণ্ঠে বলল, ও যাবে। আমাদের প্রথমে একা একা থাকতে একটু কষ্ট হবে, তারপর অভ্যাস হয়ে যাবে। আপনারা একা কেন থাকবেন? আপনারাও যাচ্ছেন আমার সাথে, আমরা সবাই যাব।
মায়ামকে ঢাকায় একটা কলেজে ট্রান্সফার করে নেব। তা হয় না বাবা, কেন হয় না মা? এভাবে মেয়ের শ্বশুরবাড়ি গিয়ে থাকা যায় না। মানুষ কি বলবে? মানুষের বলা বলিতে কি আসা যায়? আমার মা নেই, আমি আপনাকে মা ডেকেছি। আপনাকে আমি আমার নিজের মা এবং মায়ামকে নিজের ভাইয়ের মতোই মনে করি। তাহলে নিজের মা ভাই আমার বাড়িতে কেন থাকতে পারবে না? তুমি বুঝতে পারছো না বাবা? আমি বুঝতে চাইছি না মা। আপনি কি আমাকে নিজের ছেলে বলে মনে করেন না? অবশ্যই করি। তাহলে তো আর কোনো কথাই রইল না। আজ থেকে আপনারা সবাই আমার সাথে আমার বাড়িতে থাকবেন। তাজ মমিতাদের নিয়ে ঢাকায় এসেছে আজ 2 দিন হলো। আসার সময় মমিতা একটু টুটা শব্দ করেনি। তাজের সব কথা মেনে নিয়েছে চুপচাপভাবে, বড্ড বেশি চুপচাপভাবে, চোখ এড়ায়নি তাজের। আচ্ছা, মমিতা হঠাৎ এত চুপচাপ হয়ে গেল কেন? তাহলে কি সে তাজকে মাফ করে দিয়েছে? না না, যদি মাফ করতো তাহলে তো কথাই বলতো, ভালোবাসতো, এভাবে একদম চুপচাপ থাকতো না। সে কি মনে মনে তবে অন্য কোনো ফোন দিয়ে আসছে? তাজ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মমিতার দিকে। তাজের এহেন দৃষ্টি দেখে ভরকে গেল মমিতা। সে কেবলই দরজা দিয়ে ভেতরে প্রবেশ করছিল। তাজের দিকে ভ্রু কুঁচকে তাকালো মমিতা। এক ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করছে, কি সমস্যা? সমস্যা তো আমার না, তোমার। আমার মানে? মনের মধ্যে নতুন কি ফোন দিয়ে আসছো? বলে ফেলে দ্রুত। 1 মিনিট 1 মিনিট 1 মিনিট। তুমি আবার আমার থেকে পালানোর চিন্তা করছো না তো? আকাশ থেকে পড়ল মমিতা। চোখ দুটো বড় বড় করে বলল, আমি আবার পালাতে যাব কেন? তাও আমার মা ভাইকে আপনার কাছে রেখে? তা তুমিই ভালো করে বলতে পারবে। না হয় হঠাৎ আমার শান্ত হয়ে গেলেছে। আমার কাছাকাছি থাকতে দ্বিমত পোষণ করছো না, জড়িয়ে ধরলেও কিছুই বলছো না। কাহিনী কি? তপ্ত নিঃশ্বাস ছাড়ল মমিতা। রুক্ষ কণ্ঠে বলল, হ্যাঁ, এখন আমি কিচ্ছুই বলবো না। দোষ না বললেও দোষ। আগে আপনার কাছাকাছি আসতে চাইনি, সব সময় মেজাজ দেখিয়েছেন, তা তো আপনার সমস্যা ছিল। এখন চুপচাপ সব মেনে নিচ্ছি, তা তো সমস্যা। আচ্ছা ঠিক আছে, আজ থেকে আবার এসেন আমার কাছাকাছি, ঠ্যাং ভেঙে দেব। আর আমি আপনার সাথে এই এক রুমেও থাকবো না, খুশি তো? মমিতা কপট রাগ দেখে রুম থেকে বেরিয়ে যেতে উদ্যত হতে ঠোঁট প্রশস্ত করলো তাজ। পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল মমিতাকে। আদুরে কণ্ঠে বলল, ইস, আমি যেতে দিলে তো? তুমি সবসময় আমার কাছে থাকবে, আমার সাথে আমাকে জড়িয়ে থাকবে। মমিতা ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে। রিনরিনে কণ্ঠে বলল, ছাড়ুন আমাকে, ছাড়ুন। হুম, ছাড়বো না। শান্ত হলো মমিতা। শান্ত কণ্ঠে বলল, ভেবে দেখলাম আপনি সেদিন ঠিকই বলেছিলেন। আপনি সেদিন আমাকে আটকে না রাখলেও আমি সময় মতো আমার বাবার কাছে পৌঁছাতে পারতাম না, পূরণ করতে পারতাম না আমার বাবার শেষ ইচ্ছে। এখানে আপনার কোনো দোষ নেই, সবটাই আমার ভাগ্য। আমার ভাগ্য ছিল না বাবার শেষ মুহূর্তটা দেখার। আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি আপনার সাথে, সেখানে আপনার কোনো দোষ নেই। যেখানে আপনার কোনো দোষ নেই সেখানে আপনাকে শাস্তি দিয়ে লাভ কী? তবে কি জানেন, আমি এতদিনে এই কথাগুলো একবারও ভাবিনি। সবসময় আমি আমার রাগ আর অভিমানে ভরপুর ছিলাম। একবারও ভাবিনি আপনার কথা, আসলে ভাবতে চাইনি। সেই দিন যদি আপনি আমাকে এই কথাগুলো না বলতেন তাহলে হয়তো এখনও ভাবতাম না। আমি অন্যায় করেছি, বিনা দোষে আপনাকে এতদিন শাস্তি দিয়েছি। দুঃখিত, মাফ করবেন আমাকে। খুশি হলো তাজ। মমিতা তাকে বুঝেছে, তার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে, এই বা কম কিসে। মমিতার ঘাড়ে মুখ গুজল তাজ। কেঁপে উঠল মমিতা, তবে বাধা দিল না। তাজ শান্ত কণ্ঠে বলল, মাফ করতে পারি একটা শর্তে, আবার আমাকে তুমি বলতে হবে। মুচকে হাসলো মমিতা, বলল, ছাড়ুন, এখন ঘুম পেয়েছে আমার। ভাবছি আজ তোমাকে ঘুমাতে দেব না। একদম না, আমি কেবল মানিয়ে নেওয়ার চেষ্টা করছি, মানিয়ে নিইনি। তার মধ্যে একদম উল্টাপাল্টা কথা চিন্তাও মাথায় আনবেন না। তাজ অসহায় মুখ করে মমিতাকে ছেড়ে দিল। তাজের মুখ দেখে ফিক করে হেসে দিল মমিতা। গিয়ে সোজায় বিছানায় শুয়ে পড়ল। তাজও গুটি গুটি পায়ে গিয়ে শুয়ে পড়ল মমিতার পাশে। গম্ভীর কণ্ঠে বলল, একটু জড়িয়ে ধরে তো ঘুমোতে পারি নাকি তাতেও বারণ আছে? তা ধরতে পারেন, তাতে একদম বারণ নেই। তাজ গম্ভীর মুখ করেই জড়িয়ে ধরল মমিতাকে। মমিতা মিটি মিটি হাসছে। বেশ ভালো লাগছে তার তাজের মুখখানা। অন্ধকার রজনীকে বিদায় জানিয়ে সকাল হয়েছে। মমিতার ঘুম ভেঙেছে সকাল সকালে। উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে গেছে সে। অনেক দিন হলো রান্নাঘরের চৌকাঠও বাড়ায় না সে। আজ হঠাৎ কেন যেন ইচ্ছে হলো আগের মতো কিছু করে তাকে খাওয়াতে। সকাল সকাল ঘুম ভেঙে মমিতাকে পাশে না পেয়ে বাসি মুখে নিচে নেমে এলো তাজ।
এদিক ওদিক চোখ বুলিয়ে খুঁজছে মমিতাকে, কোথাও তার দেখা নেই। রান্নাঘরে টুংটাং আওয়াজ পেয়ে রান্নাঘরের দিকে উকি দিতেই হাসি ফুটে উঠল তাজের মুখে। মমিতা সেই প্রথম দিনের মতো কোমরে ওড়না গুজে চুলগুলো হাত খোপা করে একদম পাক্কা গিন্নির মতন রান্না করছে। তাজ মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল কতক্ষণ। মমিতাকে বিরক্ত করার ইচ্ছে জাগলো তীব্র, কিন্তু নিজের ইচ্ছা দমিয়ে রাখলো সে। ওপরে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে জমিয়ে বিরক্ত করা যাবে মমিতাকে। মিনিট 10 পর ফ্রেশ হয়ে ফুরফুরে মেজাজে ফিরে এলো তাজ, কিন্তু ড্রয়িং রুমে আসতেই ফুরফুরে মেজাজ আর রইল না। পা দুটো যেন থমকে গেল সেখানেই। ওর সামনেই সোফায় বসে আছে মাঝবয়সী এক পুরুষ লোক। মমিতা চা দিচ্ছে তাকে। তাজের মনে পড়ে গেল পুরনো স্মৃতি। এই লোকটার বাবা, তবে বাবার দায়িত্ব পালন করেনি কখনো। মায়ের মৃত্যুর পর বাবার স্নেহ থেকেও বঞ্চিত হয়েছে সে। মাস শেষে ব্যাংক অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকা পাঠিয়েই দায়িত্বের সমাপ্তি ঘটিয়েছে এই বাবা নামক প্রাণী। তবে সন্তানের জন্য শুধু টাকা নয়, ভালোবাসারও প্রয়োজন রয়েছে বোঝেনি কখনো। যখন তাজের পাশে আপন কাউকে ভীষণ প্রয়োজন ছিল, কখনো এই বাবা নামক প্রাণীকে পাশে পায়নি সে। হ্যাঁ, সাদিক চৌধুরী ওর বাড়িতে এসেছে, ওর সামনেই বসে আছে। কতদিন পর দেখছে এই মানুষটাকে। শেষ কবে দেখেছিল এই মানুষটাকে, শেষ কবে কথা বলেছিল তার সাথে, সেটাও মনে পড়ছে না তাজের। চোখ দুটো ভরে এলো তার। গোপনে ডান হাতের উল্টো পিঠে চোখ মুছল তাজ। বাবা বলতে গিয়েও থেমে গেল। কণ্ঠে কিছুটা ফুরফুরে ভাব এনে বলল, কি ব্যাপার, সাদিক চৌধুরী আমার কাছে এসেছেন যে? চোখ তুলে তাকালো সাদিক চৌধুরী। দীর্ঘশ্বাস ফেলল সে। তাজ তাকে বাবা বলে ডাকে না। ঠিক কবে শেষবার বাবা বলে ডেকেছিল মনে নেই তার। অবশ্য দোষটা তারই। সে টাকার পেছনে ছুটতে ছুটতে কখন একজন ভালো বাবা হয়ে উঠতে পারেনি, ছেলেটিকে খেয়ালই রাখতে পারেনি। উল্টো এনে দিয়েছিল একজন মা রূপী ডাইনি। তার জন্য তাজ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল। আজ যখন এই বয়সে এসে নিজের ভুল নিজে বুঝতে পারল, তখন দেরি হয়ে গেছে যে বড্ড। সাদিক চৌধুরী শান্ত কণ্ঠে বলল, কেমন আছো তাজ? ভালোই আছে। আমাকে জিজ্ঞেস করবে না আমি কেমন আছি? ভালো থাকবেন আপনি, আপনার খারাপ থাকার তো কোনো কারণ দেখছি না। সেটা অবশ্য ঠিক বলেছ। তা বিয়ে করলে প্রায় 2 বছর, জানালে না তো আমাকে? কেন, জানানোর কথা ছিল বলছে? আমি তোমার বাবা তাজ। বাবা হিসেবে অন্তত আমার এইটুকু জানার অধিকার ছিল। তাজ ছেলের হাসি হাসলো তাজ। বলল, তা বাবারা বলছে কঠিন সময় সব কিছু জানার অধিকার থেকে মুখ ফিরিয়ে নেয়, আর চোখের সময় আবার অধিকার বোধ তাজা করে। আমি তোমার সাথে তর্ক করতে আসিনি। আমি এসেছি আমার বৌমাকে দেখে আশীর্বাদ করতে। তোমরা আমাকে নাই জানাতে পারো, কিন্তু বাবা হিসেবে আমার তো একটা কর্তব্য আছে। হঠাৎ এত কর্তব্যবোধ? সাদিক চৌধুরী উত্তর দিলেন না তাজের কথার। মমিতাকে ঠেকে পাশে বসালেন। মমিতা এতক্ষণ পাশেই দাঁড়ানো ছিল। বাবা ছেলের মান অভিমানযুক্ত কথাগুলো কান পেতে শুনছিল। এই পরিস্থিতিতে কী করবে বুঝে উঠতে পারছিল না। সাদিক চৌধুরী হাত রাখল মমিতার মাথার ওপর। শান্ত কণ্ঠে বলল, সুখী হও মা, আমার ছেলেটাকে দেখে রেখো। একটা ব্যাগ ঘেটে সুন্দর কারুকার্য ঘটিত একটা বক্স বের করলো সাদিক চৌধুরী। মমিতার হাতে দিয়ে বলল, এই গয়নার বাক্সটা তোমার শাশুড়ির, তাজের নিজের মায়ের। হীরাকে বিয়ে করলেও এই বাক্সে কখনো তাকে হাত লাগাতে দেয়নি। তাজের মায়ের মৃত্যুর পর এই গয়নার বাক্সের উপর অধিকার শুধু তাজের স্ত্রীর। আজ আমি তোমার হাতে তাজের মায়ের শেষ চিহ্নটুকু তুলে দিলাম মা। বড় যত্ন করে রেখেছিলাম এত বছর। যে মানুষ রেখে যাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসের তার নিজের অংশকে রাখতে পারেননি, তার সামান্য একটা গয়নার বাক্স এত যত্ন সহকারে। আষাঢ়ের দিন, আকাশে কালো মেঘের ঘন ঘটা, তবে বৃষ্টি নামেনি এখনও। মেঘের গুরু গুরু আওয়াজ শোনা যাচ্ছে। তাজ কলেজে এসেছিল মমিতাকে ভর্তি করতে। পড়াশোনা প্রায় ছেড়েই দিয়েছিল সে। তাজ চায় মমিতা আবার পড়ুক, নিজের পায়ে দাঁড়াক। এই সমাজে কেউ যেন তাকে কোণঠাসা না করতে পারে। হীরা বেগমের মতো মহিলারা যেন কখনো মমিতার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে না পারে। ভালো তো বেশি দেরি হয়নি, মাত্র 1.5 বছর। মৌমিতাকে কলেজে ভর্তি করে দিয়ে তাকে নিয়ে গাড়ির কাছে আসলো তাজ। দুজনে গাড়ির দুদিকে দরজা খুলবে তার আগেই হঠাৎ কোথা থেকে দুটো লোক তাজ আর মৌমিতার নাকে কাপড় জাতীয় কিছু ধরল। দুজনেই ঢলে পড়ল। পিটপিট করে চোখ খুলে তাকালো তাজ। এতক্ষণ চোখ বন্ধ রেখেই হঠাৎ চোখে তীব্র আলো পড়ার নাক মুখ কুচকে চোখ বন্ধ করে নিল সে। খানিক সময় নিয়ে আবার চোখ খুলে তাকালো সে। হাত পা নাড়াতে গিয়ে টের পেল দড়ি দিয়ে শক্ত করে তার হাত পা বেঁধে রেখেছে কেউ। কতক্ষণ এভাবে বেহুশ ছিল জানা নেই তার। পাশে কারো উপস্থিতি অনুভব করতে পাশে ফিরে তাকালো তাজ। চোখে পড়ল মৌমিতার ঘুমন্ত মুখশ্রী। মুখটা চুপসে গেছে মেয়েটার। মৌমিতার দিকে একবার শান্ত দৃষ্টিতে তাকিয়ে সামনে ফিরে তাকালো সে।
কোথায় আছে তারা? জায়গাটা চেনা চেনা বলে তো মনে হচ্ছে না, মনে হচ্ছে পুরনো কোনো ভাঙাচোরা বাড়ির এক রুমে এক দড়িতেই বেঁধে রেখেছে ওদের দুজনকে। কেন, কী উদ্দেশ্যে এভাবে ওদের ধরে আনলো কেউ ভেবে পাচ্ছে না। তাজ ভালো করে চোখ বুলিয়ে দেখলো চারপাশ, দেয়ালের রংচং ওঠা, ভাঙাচোরা দরজা জানালা, রুমের ছাদটাও ভাঙাচোরা, শুকনো পাতা আর বালিতে ভরে রয়েছে মেঝে। তাজ কতক্ষণ মোচড়ামুচড়ি করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, তবে পারল না। শক্ত দড়িতে টানা হেঁচড়া করার জন্য হাতটা ছিলেও গেছে বেশ। হঠাৎ কিছু পায়ের শব্দ শুনে শান্ত হলো তাজ, ঘাপটি মেরে পড়ে রইল নিজের স্থানে। ভাঙাচোরা দরজা ঠেলে জনতিনেক মানুষ ঢুকলো ভেতরে। লোকগুলোর কথা শুনে তাজ বুঝতে পারলো মাঝখানে লোকাপটকা কালো করে লোকটা ওদের নেতা। দুই পাশে দাঁড়ানো অল্প বয়সী ছেলে দুটোর মধ্যে ওই কালো লোকটা কে বারবার বস বলে সম্বোধন করছিল। হঠাৎ তাজ গর্জে উঠল, বলল, আমাদের এখানে তুলে এনেছিস কেন? হঠাৎ তাজের গর্জে ওঠা আজে চমকে উঠল তিনজনই। তাজের যে জ্ঞান ফিরেছে খেয়াল করেনি কেউ। মাঝখানে রোগাপটকা লোকটা এগিয়ে গেল তাজের দিকে, বলল, জ্ঞান ফিরেছে তোর? কয়টা বেজেছে এখন? লোকটা ঘড়ি দেখে বলল, বিকাল 4:30। তার মানে সেই সকাল 11টা থেকে আমি এখানে আছি আর বেহুশ হয়েছিলাম। ঠিক ধরেছিস, আর তোর জ্ঞান ফেরার অপেক্ষায় এতক্ষণ ছিলাম আমরা। কে তোরা? কেন ধরে এনেছিস আমাদের? কি বলছিস তুই? আমাকে চিনিস না? আমি কালো গুন্ডা। আমার ভয় এই এলাকার লোক সবাই কাঁপে, আর তুই কিনা আমাকে চিনিস না? খিলখিল করে হেসে উঠল মৌমিতা। হঠাৎ নারী কণ্ঠের শব্দে ভড়কে গেল প্রত্যেকে। মৌমিতার দিকে ফিরে তাকালো সবাই। কিছুক্ষণ আগেই হুঁশে ফিরেছে সে, তবে এতক্ষণ মনোযোগ দিয়ে শুনছিল তাজ আর কালো গুন্ডার কথোপকথন। মৌমিতা হেসে হেসে বলল, আপনার সাথে আপনার নাম মানিয়েছে বেশ। কি না? কালু গুন্ডা। আবারও হেসে উঠল মৌমিতা। ধমক দিল কালো গুন্ডা, বলল, রসিকতা হচ্ছে আমার সাথে? চুপসে গেল মৌমিতা। আর কিছু বলল না সে। আর চোখে তাজের দিকে তাকিয়ে দেখলো তাজ মিটিমিটি হাসছে। ভ্রু কুচকে এলো মৌমিতার। এ লোক হাসছে কেন? পাগল টাকুল হয়ে গেল নাকি আবার? মিনিট খানেক নীরবতায় ছেয়ে গেল রুমটা। হঠাৎ নীরবতা ভেঙে তাজ বলল, এই যে কালুগুন্ডা, শোন। কি? কাছে তোকে দুটো চুমু খাই। হক চুকে গেল কালো গুন্ডা। এই প্রথম কোনো বন্দি কিনা তাকে চুমু খেতে চেয়েছে, তাও বন্দি থাকা অবস্থায়। কালো গুন্ডা অবাক চোখে তাকিয়ে রইল। তাজ আবারও বলল, তোকে চুমু খাই দুটো, আয়। বউ আমার একদম কাছে আসে না, শুধু দূরে দূরে থাকে। তুই ভাগ্যিস আমাদের এক দৌড়েতে বেঁধে রেখেছিস। তাও তোর দৌড়ন আমার বউ আমার কাছাকাছি এসছে। কটমট করে তাজের দিকে তাকালো মৌমিতা। দাঁতে দাঁত চেপে বলল, তোমাকে আমি আমার কাছে আসতে দেই না, তাই না? তুমি কাল রাতও সারা রাত আমাকে জড়িয়ে ধরে নাক ডেকে ঘুমিয়েছ, আর এখন বলছো কাছে আসতে দেই না। বদনাম করছো আমার নামে। তা তো আমি তোমাকে জোরে ধরতে চেয়েছিলাম, তাই জোরে ধরতে দিয়েছ। দিয়েছি তো, তারপর তাও দেবে না। বাহিরে এসে আমার নামে বদনাম করছো, তাই না? আজ থেকে তোমার আর আমার রুম আলাদা। এই না না, কান ধরেছে, আর বলবো না। তোমাকে জড়িয়ে না ধরলে আমার চোখ ঘুম আসে না বউ। সেটা আমার নামে বদনাম করার আগে মনে ছিল না? হঠাৎ ধমকে উঠল কালো গুন্ডা। দুই হাত দিয়ে কান চেপে বলল, সি সি সি, এ কাদের ধরে আনতে বলেছে হীরা ম্যাডাম? নিজেদের লজ্জা শরম তো নেই, আর আমাদের লজ্জার সময় নিলামে তুলে দিয়েছে। হীরা বেগমের নাম শুনেই চমকে উঠল তাজ এবং মৌমিতা। চকিত দৃষ্টিতে একে অপরের মুখ চাচাই করছে তারা। এর মানে হীরা বেগমের কথাই এরা ওদের তুলে এনেছে। হীরা বেগম শেষে এতটা নিচে নেমেছে যে ওদের অপহরণ পর্যন্ত করিয়েছে। ফুঁসে উঠল তাজ, চোখে মুখে তার রাগ স্পষ্ট। তবুও সে নিয়ন্ত্রণ করলো নিজেকে। এই মুহূর্তে রাগ করা যাবে না, কিছুতেই না। ঠান্ডা মাথায় বুদ্ধি করে এখান থেকে বের হতে হবে। তাজ শান্ত কণ্ঠে শুধালো, হীরা বেগম ধরে আনতে বলেছে আমাদের? হ্যাঁ, তা নয়তো কি? দেখ ভাই, তোর সাথে আমার কোনো শত্রুতা নেই। টাকার বিনিময়ে আমি কাজ করি। হীরা ম্যাডাম টাকা দিয়েছে, তোকে আর তোর বউকে তুলে এনেছি আমরা। এই কাজের জন্য হীরা বেগম কত টাকা দিয়েছে? কালো গুন্ডা বুক ফুলিয়ে বলল, 1 লাখ। আমি তোকে 3 লাখ দেব, আমাদের ছেড়ে দে। টাকার কথা শুনেই চোখ দুটো চকচক করে উঠল কালো গুন্ডার। বলল, আমি তোকে বিশ্বাস করবে কিভাবে যে তোকে ছেড়ে দিলে তুই আমাকে 3 লাখ টাকা দিবি? আমার বাম পকেটে একটা 1 লাখ টাকার চেক রয়েছে, আমার স্বাক্ষর করা আছে। ওটা নে তোর অ্যাডভান্স, বাকিটা পাবি আমাদের ছেড়ে দেওয়ার পর। আর ছেড়ে না দিলে আর পেরে নে কোনো টাকা। কালো গুন্ডা হাত দিল তাজের বাম পকেটে। তাজের কথা মতো সত্যি 1 লাখ টাকার একটা চেক পেল সে। চেকটা দ্রুত হাতিয়ে নিল কালো গুন্ডা। খুশি মনে ছেড়ে দিল তাজ আর মৌমিতাকে।
তাজ কালুবনটাকে আরেকটা চেক দিয়ে বেরিয়ে পড়ল। ঝিঝি পোকার গান শোনা যাচ্ছে বাইরে। অন্ধকার ছেয়ে গেছে প্রকৃতিতে। চারিদিকে নিস্তব্ধ নীরবতা বিরাজমান। রাত প্রায় 12টা। তাজ বারান্দায় দাঁড়িয়ে তাকিয়ে আছে বাইরে অন্ধকারের দিকে। মৌমিতা ঠিক বুঝেছে তাজের মন খারাপ, কষ্ট হচ্ছে ভীষণ। হয়তো অতীতের বিষাক্ত স্মৃতিগুলো আজকের ঘটনায় আবারও মনে পড়ছে তার। দীর্ঘশ্বাস ফেলল মৌমিতা। তাজের হাত ধরে টেনে নিয়ে এলো রুমের ভেতর। তাজ আহ করে ব্যথাতুর আর্তনাদ করে উঠল। হকচকিয়ে উঠল মৌমিতা। অস্থির কণ্ঠে শুধালো, কি হয়েছে দেখি দেখি। তাজের হাত উল্টে দেখল ছুলে গেছে অনেকখানি। তাজকে বিছানায় বসিয়ে পরম যত্নে মলম লাগিয়ে দিল মৌমিতা। শান্ত দৃষ্টিতে তাকালো তাজের পানে। তাজ দুষ্টু হেসে বলল, ছি মৌ, তুমি তোমার চোখ দিয়ে আমার মতো একটা নিষ্পাপ ছেলের ইজ্জত লুটে নিচ্ছ। লজ্জা করছে না তোমার? একটু লজ্জা করছে না। মৌমিতা একটু ঝুঁকে গেল তাজের দিকে। নিজেদের মধ্যেকার দূরত্ব ঘুচিয়ে ফিসফিসিয়ে বলল, তোমার ইজ্জত তো সেই প্রায় 2 বছর আগে লুটে নিয়েছি, সেই রাতে। থমকে গেল তাজ। অবাক চোখে মৌমিতার দিকে তাকালো। মৌমিতার চোখে মুখে দুষ্টুমি। মৌমিতা আবারও ফিসফিস করে বলল, তুমি চাইলে আজ আবার একবার তোমার ইজ্জত লুট করে নিতে পারি। আরেক দফায় চমকালো তাজ। মৌমিতার ইশারা বুঝতে পেরে হাসি ফুটে উঠল ঠোঁটে। আর দেরি করলো না সে। টেনে নিজের কাছে নিয়ে নিল মৌমিতাকে। দুজনে ডুব দিল এক অজানা সুখের সাগরে। সকল রাগ অভিমান ঘুচিয়ে দুজনে আবার কাছাকাছি এলো। একে অপরের কাছে ধরা দিল। পূর্ণতা পেল ভালোবাসার। আবার মিলন ঘটল দুটি মনের। রাতের আধার কাটতে শুরু করেছে কেবলই। নিভু নিভু আলো ছড়িয়েছে চারিদিকে। পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। মৃদু বাতাস বইছে বাইরে। মৌমিতা তাজের বুকের সাথে লেপ্টে ঘুমিয়ে আছে। তাজ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে তার প্রেয়সীর পানে। কি আছে ওই মুখশ্রীতে যা মুহূর্তেই তাজের নেশা লাগাতে সক্ষম? সারা জীবনও যদি তাজ এই মুখশ্রীর দিকে তাকিয়ে থাকে তবুও তার মুগ্ধতা কাটবে না। তাজের ঠোঁটে লেগে আছে মিষ্টি হাসি। নিজের প্রেয়সীকে নিজের করে পাওয়ার আনন্দে আজ আনন্দিত সে। ঘুমায়নি সারা রাত। প্রেয়সীর মুখের দিকে তাকিয়ে রাত কাটিয়ে দিয়েছে সে। হঠাৎ নড়ে চড়ে উঠল মৌমিতা। তার চোখ বন্ধ করে ঘুমের ভান করে ঘাপটি মেরে আছে। এখন যদি মৌমিতা উঠে পড়ে আর তাজকে দেখে না ঘুমিয়ে আছে সারা রাত, তাহলে আর আস্ত রাখবে না তাকে। এখনই থ্রেট দেবে অন্য রুমে চলে যাওয়ার। মৌমিতা মাথা ওঠালো তাজের বুক থেকে। ঘুমো ঘুমো চোখে তাকালো তাজের মুখপানে। ঘুমিয়ে আছে তাজ। কি নিষ্পাপ লাগছে তাজের মুখখানা। মৌমিতা একটু ঝুঁকে গেল তাজের দিকে। আলতো করে ঠোঁট ছোঁয়ালো তাজের ঠোঁটে। আবারও নেমে এলো তাজের বুকে। পাড়ি দিল ঘুমের দেশে। তাজের ঠোঁটে প্রশান্তির হাসি। ঘুম ভেঙেছে মৌমিতার। ফুটফুটে আলো ফুটেছে চারিদিকে। সূর্য উঠে গেছে, তবে এখনও সম্পূর্ণ তেজ নিয়ে জ্বলে ওঠেনি। 7টা বেজে গেছে। 8টায় তাজের অফিস। মৌমিতা সে কখন থেকে তাজকে ডেকে চলেছে তাজের কোনো হুঁশ নেই। সে যে সারা রাত না ঘুমিয়ে বউ পাহারা দিয়েছে তা তো জানা নেই মৌমিতার। মৌমিতা আবার ডেকে তুলল তাজকে। তাজ ঘুমো ঘুমো কণ্ঠে বলল, আমি অফিসে যাব না আজ। কথা শেষ করার আগেই আবার শুয়ে পড়ল তাজ। মৌমিতা টেনে তুলল তাজকে। ঠেলে ঠুলে পাঠালো ওয়াশরুমে ফ্রেশ হতে। তাজ সেই যে ওয়াশরুমে ঢুকেছে বের হওয়ার কোনো নামগন্ধ নেই। এই বান্দা কি আবার ওয়াশরুমেই ঘুমিয়ে গেছে নাকি? মৌমিতা পায়চারি করছে ওয়াশরুমের সামনে আর একটু পরপর তাজকে বেরোতে বলছে। তাজ একটু পরপর উত্তর দিচ্ছে, এই তো বেরোচ্ছে। কিন্তু তাজের ওয়াশরুম থেকে বের হওয়ার কোনো নামগন্ধ নেই। মেজাজ গরম হচ্ছে মৌমিতার। ওয়াশরুমের দরজায় এলোপাথারি ধাক্কা মারতে শুরু করলো সে। না, আর ওয়াশরুমে বসে থাকা যাচ্ছে না। তাজ বেরিয়ে এলো ওয়াশরুম থেকে। মৌমিতা কটমট করে তাকিয়ে আছে তাজের দিকে। তাজ হঠাৎ পেট চেপে বসে পড়ল নিচে। টেনে টেনে বলল, পেট খারাপ হয়েছে, বোধহয় ডায়রিয়া হয়েছে আমার। অস্থির হয়ে পড়ল মৌমিতা। ব্যগ্র কণ্ঠে বলল, বেশি কষ্ট হচ্ছে তোমার? আমি এক্ষুনি ওষুধ নিয়ে আসছি। না না, তোমারও তো কষ্ট করতে হবে না। তুমি কাকাইকে বলে দাও আজ আজ একটু অফিসটা সামলা নিতে। আমি বোধহয় আজ আর অফিসে যেতে পারবো না। মৌমিতা বুঝতে পারলো তাজের চাল। এই লোকের ডায়রিয়া ফাইরিয়া কিছুই হয় নাই। এটা শুধু অফিসে না যাওয়ার বাহানা। লোকটার দিন দিন বয়স বাড়ছে আর বাচ্চাদের মতো হয়ে যাচ্ছে। বাচ্চারা এমন বাহানা করে স্কুলে না যাওয়ার জন্য, আর এই লোক করছে অফিসে না যাওয়ার জন্য। মৌমিতা বুকে হাত বেঁধে বলল, ও এই ব্যাপার। তাহলে অফিসে না যাওয়ার কারণ পেট খারাপ হয়েছে আজ। ধরা পড়ে যাওয়ায় থতমত খেলো তাজ। আমতা আমতা করে বলল, একদম না, সত্যি পেট খারাপ আমার। মৌমিতা ওষুধ ধরালো তাজের সামনে। বলল, পেট খারাপের ওষুধ খেয়ে নিন।
এলোমেলো দৃষ্টি ফেলছে তাজ। তার তো কোনো পেট খারাপ হয়নি, শুধু শুধু ওষুধ খেয়ে যদি আবার হিতে বিপরীত হয়ে যায়। মিথ্যে বলে ভালো ফাঁসা ফেসে গেছে তাজ। এখন নিজের কথা ফিরিয়েও নিতে পারছে না। তাজ মৌমিতার হাতটা ধরে নিজের পাশে বসালো, বলল, এখানে বসো, জরুরি কথা আছে তোমার সাথে। ভ্রু কুচকে এলো মৌমিতার, সন্ধিহান কণ্ঠে বলল, কথা ঘুরানোর চেষ্টা করছো তুমি? মোটেই না, তোমার সাথে আমার খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। কি কথা? তোমার ফ্রেন্ড আছে না নীরা, তো ওর সাথে কাকাইয়ের ভালো মানাবে। না মানে বলছিলাম, কাকাইয়ের সাথে ওর বিয়ে দিলে কেমন হয়? আমার থেকে কাকাই 5 বছরের বড়। আমি বিয়ে করে ঘর সংসার করছি, আর কাকাই এখনও পিওর সিঙ্গেল। কাকাইকে দিয়ে কোনো কাজ হবে না, এখন যা করার আমাকেই করতে হবে। আর তাছাড়া তোমার বান্ধবীকে দেখেও মনে হয়েছে সে কাকাইকে পছন্দ করে, আর কাকাইও মনে হয় তোমার বান্ধবীর প্রতি একটু দুর্বল। মৌমিতা আগে থেকেই জানে নীরার মনের কথা। সে বেশ খুশি হয়েছে এই প্রস্তাবে। তার উপর রাদিফের সাথে বিয়ে হলে নীরাও এই বাড়িতে চলে আসবে। দুই বান্ধবী বেশ একসাথে থাকতে পারবে। মৌমিতা খুশিতে গদগদ হয়ে বলল, আমি আজই নীরার সাথে কথা বলবো, ও নিশ্চয়ই রাজি হবে। স্বস্তির নিঃশ্বাস ফেলল তাজ। এবারের মতো মৌমিতার হাত থেকে বেঁচে গেছে। কেটে গেল প্রায় 3টা মাস। সময় বদলে গেছে। এই 3 মাসে পুরোপুরি সহজ হয়ে গেছে তাজ আর মৌমিতার সম্পর্ক। দুজন এখন চোখে হারায় একে অপরকে। রাদিফের সাথে নীরার বিয়ে ঠিক হয়েছে, এই তো কয়েকদিন পরই বিয়ের দিন তারিখ ঠিক করা হয়েছে। মাহিমকে এখানের কলেজে ট্রান্সফার করা হয়েছে। সব ঠিকঠাকই চলছিল। হঠাৎ একদিন খবর এলো সাদিক চৌধুরী হার্ট অ্যাটাক করেছে। অবস্থা আশঙ্কাজনক। সন্তানের সাথে পিতামাতার যতই মান অভিমান থাকুক না কেন, কোনো সন্তানই তার বাবার এমন অবস্থা শুনে দূরে থাকতে পারবে না। তাজও পারেনি। সব মান অভিমান ভুলে ছুটে গিয়েছে বাবার কাছে। তাজের সাথে মৌমিতা, রাদিফ, জাহানারা বেগম আর মাহিমও ছুটে এসেছে। সাদিক চৌধুরীর সাথে জাহানারা বেগমের দেখা হয়েছিল সে যেদিন তাজের বাড়িতে গিয়েছিল মৌমিতাকে দেখতে। তার কাছে সাদিক চৌধুরীকে মোটেও খারাপ মনে হয়নি। হয়তো পরিস্থিতি তাকে খারাপ বানিয়েছিল। সবাই হাসপাতালে পৌঁছাতেই দেখা মিলল হীরা বেগম আর তার মেয়ের। সাদিক চৌধুরী অপারেশন থিয়েটারে এর আগে মৌমিতার সাথে হীরা বেগমের মেয়ের দেখা হয়নি কখনো। মেয়েটা ভীষণ সুন্দর হয়েছে, নাম আফিয়া। মেয়েটা বড়জোর 9ম-10ম শ্রেণীর ছাত্রী। যথেষ্ট নম্রভদ্র, মার্জিত, সুশীল তার ব্যবহার। মেয়েটি সম্পূর্ণ হীরা বেগমের বিপরীত। হাসপাতালে মৌমিতার সাথে অনেকক্ষণ ছিল আফিয়া। মৌমিতার একটু সময়ের জন্যও মনে হয়নি আফিয়া তার অচেনা বা আজ প্রথম পরিচয় হয়েছে। মৌমিতার সাথে আফিয়ার ভাব জমে গেছে বেশ। সূর্যের আলোকে বিদায় দিয়ে সন্ধ্যা নেমেছে মাত্র। ধরনীর বুকে অন্ধকার নামতে শুরু করেছে। পাখিরা তাদের নীড়ে ফিরেছে উড়ে উড়ে। সাদিক চৌধুরীকে কিছুক্ষণ আগে কেবিনে দেওয়া হয়েছে, হুঁশ ফেরেনি এখনও। জাহানারা বেগমকে মাহিমকে দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে আগেই। তাজার রাদিফ গিয়েছে মসজিদে নামাজ পড়তে। মৌমিতা হাসপাতালের একটা ফাঁকা কক্ষেও আদায় করে নিয়েছে মাগরিবের সালাত করতে। নামাজ শেষে মৌমিতা উঠে দাঁড়ালো। পেছনে ফিরে তাকাতেই চোখ পড়ল হীরা বেগমকে। কেমন হিংস্র দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। মৌমিতা পাত্তা দিল না সেদিকে। হীরা বেগমের পাশ কাটিয়ে যেতেই নিলে গর্জে উঠল হীরা বেগম। মৌমিতাকে একটা ধাক্কা মারল দেয়ালের সাথে। মৌমিতা ছিটকে পড়ল। কপালের খানিকটা কেটে গেছে দেয়ালে লেগে, রক্ত পড়ছে গড়িয়ে গড়িয়ে। রাগ কমল না হীরা বেগমের। রাগে গজগজ করতে করতে মৌমিতাকে টেনে তুলল, গলা টিপে ধরল মৌমিতার। মৌমিতাও পারত হীরা বেগমকে পাল্টা আক্রমণ করতে, কিন্তু তা সে করেনি। তার বাবা মা তাকে এই শিক্ষা দেয়নি। সৎ হোক তবুও সে মৌমিতার শাশুড়ি তো, গুরুজন তার। হীরা বেগম খারাপ হতে পারে তাই বলে কি মৌমিতাও খারাপ হবে? তাহলে হীরা বেগমের সাথে তার পার্থক্য রইল কি? মৌমিতা নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, তবে পারল না। হীরা বেগম দাঁতে দাঁত চেপে বলল, তোকে আজ আমি মেরেই ফেলবো। তোর জন্য আজ আমার সংসারে এত অশান্তি। না তুই আসতি আর না এত কিছু হতো। তুই না আসলে ওই অসুস্থ তাজের সাথে আমি আমার ভাইয়ের মেয়ের বিয়ে দিয়ে সব সম্পত্তি হাতিয়ে নিতে পারতাম। তুই এসেই আমার সব প্ল্যানে পানি ঢেলে দিলি। চোখ উল্টে গিয়েছে মৌমিতার। গলা থেকে কোনো কথা বের হচ্ছে না, চোখ থেকে গড়িয়ে পানি পড়ছে। কপালে রক্ত শুকিয়ে আছে। মনে মনে সৃষ্টিকর্তাকে স্মরণ করছে সে। সৃষ্টিকর্তা বুঝি শুনল তার কথা? ওই রুমের সামনে থেকেই এক নার্স যাচ্ছিল। রুমের মধ্যে ধস্তাধস্তির আওয়াজ শুনে ভেতরে উকি দিল সে। ভেতরের দৃশ্য চোখে পড়তেই চক্ষু চড়ক গাছ। দৌড়ে ভেতরে গেল সে। হীরা বেগমের হাত থেকে মৌমিতাকে ছাড়িয়ে নিল সে। এত ধকল হয়তো সইতে পারেনি মৌমিতা। জ্ঞান হারিয়ে ঢলে পড়েছে মেঝেতে। হীরা বেগম ভয় পেয়ে গেলেন। দৌড়ে পালানোর চেষ্টা করলেন, তবে পারলেন না। নার্স মহিলা নেহাত ভীষণ বিচক্ষণ ছিলেন। সে আটকে রাখলো হীরা বেগমকে। একজন ওয়ার্ড বয়কে ডেকে মৌমিতাকে পাঠালো ডাক্তারের কেবিনে।
প্রায় মিনিট 30 পর ফিরে এলো তাজ আর রাদিফ। এসে খোঁজ করলো মমিতার, তবে পেল না। ফোন লাগালো মমিতার ফোনে। কল ধরলো এক অপরিচিত মহিলা। মমিতার ফোনটা ওই নার্স মহিলার কাছেই ছিল। মমিতার জ্ঞান এখনও ফেরেনি, তাকে স্যালাইন লাগানো হয়েছে। নার্স মহিলার কথা শুনেই তাজ ছুটে গেল মমিতার কাছে। মমিতার দিকে শান্ত দৃষ্টিতে তাকালো একবার, অতঃপর নার্স মহিলার দিকে তাকালো, জিজ্ঞেস করলো, কি হয়েছে ওর? নার্স মহিলা খুলে বলল সব। লাল হয়ে উঠল তাজের চোখ দুটো, চোখে মুখে ফুটে উঠল হিংস্রতা। সে সব সহ্য করতে পারে, কিন্তু মমিতার এক বিন্দু কষ্টও নয়। সেখানে হীরা বেগম নাকি মমিতাকে মেরে ফেলার চেষ্টা করেছে। ইচ্ছে তো করছে হীরা বেগমকে এখনই মাটিতে পুঁতে ফেলতে। ঘৃণায় নাক মুখ কুচকে এলো রাদিফের। বলল, ওই মহিলা খারাপ জানতাম, কিন্তু এতটা খারাপ হবে ভাবিনি কখনো। সম্পত্তির লোভে তাকে এতটা নিচে নামিয়েছে। তাজ রুম থেকে বের হওয়ার আগেই আরেকজন নার্স রুমে ঢুকলো। ভদ্রভাবে বলল, তাজ হীরা বেগমের কাছে যাইতে চেলেও এইবার মত পরিবর্তন করলো। আগে ডাক্তারের সাথে কথা বলা প্রয়োজন। আর ডাক্তারই বা এভাবে তলব করলো কেন? কি বলবেন? খারাপ কিছু না তো? তাজের বুকটা কেঁপে উঠল। লম্বা লম্বা পা ফেলে ছুটে গেল ডাক্তার শিরিনের কেবিনে। ডাক্তার শিরিন তখন কারো রিপোর্ট দেখছিল খুঁটিয়ে খুঁটিয়ে। মধ্যবয়সী একজন মহিলা, চোখে মুখে কেমন গম্ভীরতার ছাপ, সাদা আপ্রণে আবৃত শরীর। তাজ কেবিনের দরজায় একটা টোকা দিয়ে বলল, আসবো? মাথা তুলে তাকালো ডাক্তার শিরিন, বলল, আসুন। তাজ ও রাদিফ ঢুকে পড়ল কেবিনে। ডাক্তার শিরিনের আদেশে বসে পড়ল দুজনেই। অতঃপর ডাক্তার শিরিন শান্ত কণ্ঠে বলল, আপনাদের মধ্যে মিসেস মৌমিতার হাজব্যান্ড কে? আমি। ডাক্তার শিরিন হাসি মুখে বললেন, কংগ্রাচুলেশন মিস্টার তাজ, আপনি বাবা হতে চলেছেন। আপনার স্ত্রী প্রেগনেন্ট। তাজ যেন থমকে গেল। সে তার কানকে বিশ্বাস করতে পারছে না। সে বাবা হতে চলেছে। কেউ তাকে বাবা বাবা বলে ডাকবে, ছোট্ট ছোট্ট পায়ে তার সাথে হেঁটে বেড়াবে, ছোট ছোট হাতে আর আঙুল ধরে হেঁটে বেড়াবে। মনের মধ্যে শীতলতা ছেয়ে যাচ্ছে তার। ডাক্তার শিরিন একটু সাবধানী কণ্ঠে বললেন, তবে আপনার স্ত্রীর প্রেগনেন্সিতে একটু সমস্যা আছে। শরীর দুর্বল ওনার। তার মধ্যে আজকের ঘটনায় মানসিক এবং শারীরিক চাপ পড়েছে বেশ। খাওয়া দাওয়া বোধহয় ঠিকভাবে করে না। রক্তশূন্যতা রয়েছে কিছুটা। খেয়াল রাখবেন ওনার দিকে। পুষ্টিকর খাবার খাওয়াবেন। ওনার যথেষ্ট যত্ন নিতে হবে, না হয় ডেলিভারির সময় সমস্যা হতে পারে। তাজ মন দিয়ে ডাক্তার শিরিনের কথা শুনল। তাকে ধন্যবাদ দিয়ে প্রস্থান করলো তাজ। মমিতার হুঁশ ফিরেছে কিছুক্ষণ হলো। তাজ ধীর পায়ে মমিতার পাশে বসলো। ইশারায় নার্সদের একটু বেরিয়ে যেতে বলল রুম থেকে। শান্ত দৃষ্টিতে তাকালো মমিতার দিকে। মেয়েটার মুখটা কেমন চুপসে গেছে। না, এবার ওই হীরা বেগম নামক ডাইনির একটা গতি করতে হবে। আলতোভাবে হাত রাখলো মমিতার পেটে, একটু ঝুঁকে ঠোঁট চোয়ালো সেখানে। মমিতা উঠে বসলো। এতক্ষণ শুয়েই ছিল সে। তাজের চোখের কোণে পানি চকচক করছে। ভরকে গেল মমিতা। মমিতা অস্থির হয়ে শুধালো, কি হয়েছে? কাঁদছো কেন? কোথায় কষ্ট হচ্ছে তোমার? তাজ আলতোভাবে নিজের দুই হাতের মধ্যে মমিতার দুই গাল নিল। নরম কণ্ঠে বলল, কোথাও কষ্ট হচ্ছে না আমার, উল্টে ভীষণ আনন্দ হচ্ছে। মমিতা প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো তাজের দিকে। তাজ মমিতার পেটে হাত দিয়ে বলল, জানো, ডাক্তার বলেছে আমি নাকি বাবা হতে চলেছে। তোমার এখানে ছোট্ট একটা জীবন বেড়ে উঠছে ধীরে ধীরে। সে আমার আর তোমার অংশ। মমিতা চমকে গেল। চকিত দৃষ্টিতে একবার নিজের পেটের দিকে তাকালো। নিজের অজান্তেই পেটে হাত চলে গেল তার। চোখ দুটো ভরে এলো খুশিতে। আবেগী কণ্ঠে বলল, সত্যি বলছো? আমি মা হতে চলেছি? তো তুমি সত্যি বলছো? তাজ মাথা ঝাঁকালো। মমিতা ঝাঁপিয়ে পড়ল তাজের বুকে। দুই হাতে তাজকে জড়িয়ে নিল নিজের সাথে। মমিতাকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। সাদিক চৌধুরীকেও তাজ এই বাড়িতেই নিয়ে এসেছে। একসময় তাজ আর রাদীপ শুধু দুইজন থাকতো এই বাড়িতে। যখন রাদীপ থাকতো না তখন একদম একা হয়ে যেত তাজ। কত রাত কেটেছে তার অন্ধকারে নির্ঘুমভাবে। আর এখন ভরপুর এই বাড়ি। মমিতা, তাজ, জাহানারা বেগম, মাহিম, সাদিক চৌধুরী, রাদীপ, আফিয়াকেও তাজ এই বাড়িতে এনে রেখেছে। তারপর কিছুদিন পর রাদীপ আবার বিয়ে করে নীরাকে নিয়ে আসবে এই বাড়িতে। তাজ আর মমিতার কোল জোরে নতুন সদস্য আসছে। ভরপুর এক সংসার। বাড়ির আনাচে কানাচে হইচই। হীরা বেগমকে পুলিশ ধরে নিয়ে গেছে। হীরা বেগমের বিরুদ্ধে ছোট্টবেলা থেকে তাজের উপর মানসিক এবং শারীরিক অত্যাচার, মমিতাকে মেরে ফেলার চেষ্টা, সাদিক চৌধুরীকে সম্পত্তির জন্য মানসিক অত্যাচার করা সহ কয়েকটি মামলা করেছে তাজ। নয়না গা ঢাকা দিয়েছে। সে হীরা বেগমের সব কুকর্মের সঙ্গী না হলেও কিছু কিছু কুকর্মের সঙ্গী ছিল। তাই সে কেটে পড়েছে আগে। কুয়াশার চাদরে ঢেকে গেছে প্রকৃতি। বিন্দু বিন্দু শিশির জমেছে ঘাসের বুকে। মাঘ মাসের শীতল আবহাওয়া চারিদিকে। মমিতার 5 মাস চলছে। পেটটা উঁচু হয়ে উঠেছে। আগের থেকে বেশ মোটা হয়েছে মমিতা। হাঁটতে চলতে কষ্ট হয়।
তার বেশ যত্ন নিচ্ছে জাহানারা বেগম এবং নীরা। মাত্র 2 মাস আগেই রাদিফকে বিয়ে করে এ বাড়িতে এসেছে নীরা। বিয়েটা অনেকটা ঘরোয়া পদ্ধতিতেই হয়েছে, আত্মীয় স্বজন ছাড়া তেমন কেউ ছিল না, যদিও শুধু নীরার আত্মীয় স্বজনরাই উপস্থিত ছিল বিয়েতে। রাদিফের আত্মীয় ছিল হাতে গোনা কয়েকজন। রাদিফ চায়নি যারা তার খারাপ সময় তার পাশে ছিল না তারা তার খুশি সময় থাকুক। তাজের তো কথাই নেই, সে মমিতাকে চোখে হারায়। কলা বাগানে গিয়ে খুঁজে খুঁজে যমজ কলা এনে মমিতাকে খাওয়াচ্ছে সে। মোট কথা হলো তার যমজ বাচ্চা চায়, বছর বছর তার যমজ বাচ্চা লাগবে। মমিতাও কিছু বলছে না, মুখ বুজে মেনে নিচ্ছে তাজের সব অত্যাচার। এগুলো করে তার যদি খুশি থাকে তাহলে সেও খুশি। তাজ এখন প্রাণ খুলে হাসে। মাঝে মাঝে মমিতার উঁচু পেটের কাছে মুখ নিয়ে কথা বলে, কত শত কথা তার, কত প্ল্যানিং। মমিতা ঠোঁট টিপে হাসে শুধু। সন্তান হওয়ার খুশিতে তাজও যেন বাচ্চা বনে গেছে। দেখতে দেখতে কেটে গেল 6টি মাস। মৌমিতা আর তাজের ঘর আলো করে ফুটফুটে এক কন্যা সন্তানের আগমন ঘটেছে 2 মাস আগে। মেয়ের নাম রেখেছে আয়রা। মেয়েকে পেয়ে পৃথিবীর সব দুঃখ কষ্ট ভুলে গেছে সে। তার যতক্ষণ বাসায় থাকে ততক্ষণ মেয়ের কিছুই করতে হয় না মৌমিতাকে। মেয়ের ডাইপার চেঞ্জ করা থেকে শুরু করে সবটাই তাজ করে। রাতে কেঁদে উঠলে মৌমিতাকে ঘুমাতে বলে মেয়েকে নিয়ে বসে থাকে সে। সারা রাত ধরে গল্প করে বাপ মেয়ে। মেয়েটাও হয়েছে একদম বাবার ন্যাওটা। বাবার কোলে গেলেই শান্ত সে। অফিস থেকে বাসায় ফিরেই তাজ সবার প্রথমে কোলে নেয় মেয়েকে। 2 মাসের মেয়ে বাবার কাছে বুড়বুড় করে কত শত নালিশ করে। মাঝে মাঝে অবাক হয়ে যায় মমিতা, বাবা অফিস থেকে ফিরলে এই মেয়ে আর মাকে চেনেই না। তবে একটা বিষয় ভীষণ হতাশ তাজ, এত যমজ কলা খাইয়েও সে যমজ বাচ্চার বাবা হতে পারলো না। এবার তাজ হাত ধুয়ে নেমেছে যমজ বাচ্চা নিয়েই ছাড়বে। আগেরবার মমিতা প্রেগনেন্ট হওয়ার পর তাকে যমজ কলা খাইয়েছে, তাই হয়তো মমিতার যমজ বাচ্চা হয়নি। এবার তাই আগে ভাগে মমিতাকে যমজ কলা খাওয়াচ্ছে রোজ। যমজ বাচ্চার সম্পূর্ণ প্রস্তুতি নিচ্ছে সে। মাঝে মাঝে মমিতা কটমট করে তাকায় তাজের দিকে, কিন্তু তাজের ওসবে পাত্তা দেওয়ার সময় নেই। তার যমজ বাচ্চা চাই। সৃষ্টিকর্তার কৃপায় আবারও প্রেগনেন্ট মমিতা। শুধু মমিতা নয়, এবার মমিতার সাথে নীরাও প্রেগনেন্ট। 2 বান্ধবীর একসাথে বাচ্চা হবে। দুজনেই খুশি তারা। বাড়িতে একটা খুশির আমেজ। সবচেয়ে খুশি তাজ। সে নিয়মিত চেক আপে নিয়ে যাচ্ছে মমিতাকে, সাথে রোজ তো যমজ কলা আছেই। প্রথমবারে কিছু না বললেও এবারে অতিষ্ঠ মমিতা। মাঝে মাঝে রেগে বেশ কিছুক্ষণ ঝেড়ে দেয়, তবে তাজ তার সিদ্ধান্তে অটুট। দেখতে দেখতে কেটে গেল 9টা মাস। নীরার গত 15 দিন আগে ফুটফুটে একটা ছেলে সন্তান হয়েছে। আয়রার সাথে নাম মিলিয়ে নাম রেখেছে আয়াস। আয়রা এখন গুটি গুটি হাঁটতে পারে। বাবার পিছু পিছু দৌড়াতে থাকে সবসময়। আধো আধো বুলি ফুটেছে মুখে। মৌমিতার ডেলিভারি ডেট ছিল আজ। তাজকে আবারও হতাশ করে আবারও এক কন্যা সন্তানের জন্ম দিয়েছে মৌমিতা। তাজ এবার মনে প্রাণে নেমেছে এসব যমজ কলায় কিছু হয় না, যার যমজ বাচ্চা হওয়ার এমনিতেই হয়। এক কন্যা হওয়ায় তার যে অখুশি তা কিন্তু নয়, সে বেশ খুশি। 2 কন্যাকে নিয়েই সারাদিন খুনসুটিতে মেতে থাকে সে। আর মৌমিতা মুগ্ধ নয়নে বাবা মেয়েদের খুনসুটি দেখে। আমার হৃদয়ের সকল ব্যাকুলতা শুধু তোমায় নিয়ে। শুনতে কি পাও তুমি প্রণয়নী? বুঝতে কি পারো আমার ব্যাকুলতা? তোমার প্রণয়ের ব্যাকুলতা যে গ্রাস করেছে আমায়। বাজেভাবে আক্রান্ত হয়েছি তোমার রোগে, আসক্ত হয়েছি তোমার নেশায়। যে নেশা কাটবে না, কখনো কাটবে না, বেড়ে যাবে আজীবন।